আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। অবশ্যই তো লাইভে চলে আসলাম কোনো প্রকার অ্যানাউন্সমেন্ট ছাড়াই। আমি একটু ফ্রি ছিলাম, তোমাদের এত বেশি রিকোয়েস্ট ছিল যে ভাইয়া ময়মনসিংহ 2025-এর সিকিউ গুলো যদি একটু কষ্ট করে সমাধান করিয়ে দিতেন। আমি আসলে সময় পাচ্ছিলাম না, আজকে একটু সময় পাইলাম ফ্রাইডে, যেই কারণে হচ্ছে আমি লাইভে চলে আসলাম। তোমাদের হচ্ছে মোটামুটি ভাবে যে 8টা শিক্ষা বোর্ডে যে প্রশ্ন হয়েছে, মোটামুটি হচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রশ্নটা একটু জটিল ছিল। আমরা হচ্ছে ওই কোয়েশ্চেনটাই খুব সহজ করে সমাধান করব। তার আগে আমি একটা কথা বলে নিতে চাই, তোমরা এসএসসি 26 এবং 27 ব্যাচ যারা আছো, তোমাদের জন্য দুর্দান্ত একটা আইসিটি আমাদের কোর্স আছে, বেসিক টু অ্যাডভান্স কোর্স। এটার কোর্স ফি হচ্ছে মাত্র 300 টাকা, যদি এখন ভর্তি অফারে 20 তারিখের পরে কিন্তু এই কোর্সের কোর্স ফি বেড়ে যাবে। ঠিক আছে, আমরা একদম বেসিক থেকে ইন ডিটেলসে কিন্তু ওই কোর্সটা আলোচনা করবো। একদম 6টা অধ্যায় কিন্তু পড়ানো হবে ওই কোর্সে। এবং হচ্ছে আমরা শুধুমাত্র এই অধ্যায় পড়বো না, সাথে আমরা সিকিউ সলভ করবো এবং হচ্ছে এমসিকিউ সলভ করবো, পরীক্ষা দেবো। মানে হচ্ছে এক কথায় আমাদের হচ্ছে যে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য অ্যাপ্লাস পাওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছু থাকতেছে হচ্ছে আমাদের এই কোর্সে। আবারও বলছি, এইচএসসি 26 এবং হচ্ছে 27 সময় দেরি না করে দ্রুত কোর্সে এনরোল করে নাও আর ক্লাসে যুক্ত হয়ে যাও। দেখা হবে ক্লাসে। আলাফেজ না, আমরা হচ্ছে এখন ময়মনসিংহ বোর্ডের কোয়েশ্চেন সমাধান করবো। ঠিক আছে, আচ্ছা আমরা এই কোয়েশ্চেনটা নিয়ে এখন কথা বলবো না, এই কোয়েশ্চেনটা নিয়ে আমি পড়ার কথা বলবো। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা দেখো, আমরা এই সবসময় বলে আসছি মেন বইয়ের গুরুত্ব পরিসীম, এই কথাটা তোমরা হচ্ছে শোনো নাই। কারণ কি জানো, অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্ম আছে বা হচ্ছে অফলাইন প্ল্যাটফর্ম আছে, তারা সবসময় হচ্ছে গাইড তোমাকে হচ্ছে মাথায় বসায় দিছে, গাইড অথবা হচ্ছে টেস্ট পেপার অথবা হচ্ছে এটসেট্রা এটসেট্রা। তোমরা কিন্তু মেন বই একটু কম গুরুত্ব দিছো। যারা মেন বইকে গুরুত্ব দিছো তারা কিন্তু এই কোয়েশ্চেনটা খুব ইজিলি উত্তর করে ফেলতে পারছো। ঠিক আছে, তোমরা চিত্র দেখে অনেকে হচ্ছে ঘাবড়াই গেছো যে ভাই এই জিনিসটা কি। আসলে এই যে চিত্রটা, এটা হচ্ছে ভাই নিউরাল নেটওয়ার্কের একটা চিত্র, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল মূলত যে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে থাকে, এই জিনিসটাই হচ্ছে যে এই নিউরাল নেটওয়ার্ক দিয়ে হচ্ছে বোঝানো হয়েছে। কিন্তু অনেকে হচ্ছে এই চিত্রটাই ধরতে পারোনি, যেই কারণে হচ্ছে যে তোমরা এই প্রথম একটা কোয়েশ্চেন দেখে সবচেয়ে বেশি হচ্ছে ঘাবড়াই গেছো। হোয়াট ইজ দিস, মানে তোমরা যখন হচ্ছে প্রশ্নটা পাইছো একদম প্রথম পাতায় 1 নম্বর প্রশ্ন যখন হচ্ছে এরকম একটা জিনিস দেখে গেছো, তখন হচ্ছে তোমরা আসলে ঘাবড়াই গেছো। কিন্তু আমি যে বলবো কোয়েশ্চেন খুব বেশি কঠিন ছিল বা খুব বেশি সহজ ছিল ব্যাপারটা এরকম না, তবে কঠিন ছিল এতটাও না। আমরা যদি বাকি প্রশ্নগুলো সলভ করি তাহলে দেখবো, এটা আমি লাস্টে আলোচনা করবো এটা নিয়ে। ঠিক আছে, দেখো দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল ময়মনসিংহ শিক্ষা বোর্ডের। একটু মনোযোগ দিয়ে যদি আমরা কোয়েশ্চেনটা দেখি, দেখো কি বলছে। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের উদ্দীপক, এটা ছিল হচ্ছে আমাদের দৃশ্যকল্প 1। বলছে আইসিটি শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের সময় অসম বিরতিতে ডেটা ট্রান্সমিশনের গতির কথা আলোচনা করলেন, যেখানে ক্লক সমন্বয়ের জন্য স্টার্ট ও হচ্ছে স্টপ বিট প্রয়োজন হয়। দেখো আমরা হচ্ছে ডাটা ট্রান্সমিশনের মেথড পড়ছি কি কি বলতো, আমরা পড়ছি হচ্ছে প্যারালাল আর কি পড়ছি সিরিয়াল, তাই না? প্যারালাল কোনটা, যেটা হচ্ছে সমান্তরালে ডাটা ট্রান্সফার হয় এটা হচ্ছে প্যারালাল, যেটা হচ্ছে সিরিয়ালি ডাটা ট্রান্সফার হয় এটাকে বলা হচ্ছে সিরিয়াল, তাই না? সিরিয়াল হচ্ছে আবার 3 ধরনের, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। এবং অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন কিন্তু ভাইয়া বিরতিহীন ভাবে ট্রান্সমিট হয় এবং কিন্তু তার কিন্তু স্টার্ট এবং হচ্ছে স্টপ বিট থাকে। তার মানে এইটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। ঠিক আছে, আমরা যদি একটু প্রশ্নগুলো যদি একটু খেয়াল করি, প্রথম প্রশ্ন ছিল হচ্ছে এনআইসি। এনআইসি মানে কি বলতো, তোমাদের কি মনে আছে? নেটওয়ার্কিং একটা কার্ড, এই কার্ডের নাম কি? এই কার্ডের নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা হচ্ছে একটা নেটওয়ার্কিং কার্ড, যার ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এতটুকু লিখে দিলে হচ্ছে 1 নম্বর পেয়ে যাবা। এটা আশা করছি সকলে দিতে পারছো। পরবর্তী যে প্রশ্নটা ছিল 2 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে এলটি স্ট্যান্ডার্ড মোবাইল ফোনের প্রজন্ম। এলটি মানে হচ্ছে চতুর্থ প্রজন্ম। আমি যে একটা শর্ট নোট দিয়েছিলাম তোমাদেরকে প্রজন্মের উপর, আমি বারবার বলছিলাম যে 5টা প্রজন্ম খুব ভালো করে পড়ে যাবা। এটা ছিল হচ্ছে চতুর্থ প্রজন্ম। এলটি মানে কি বলতো, এলটির ফর্মটা কি? এলটির ফর্মটা কি বলতে পারবা? লং টার্ম ইভলিউশন। এলটি মানে কি? লং টার্ম ইভলিউশন, এটা হচ্ছে এলটি। ঠিক আছে, এলটি হচ্ছে চতুর্থ প্রজন্ম। ঠিক আছে, চতুর্থ প্রজন্ম। জাস্ট এই জিনিসটা লিখে দিলে আর এই 2-1টা লাইন লিখে দিলে কিন্তু হয়ে যাবে। এলটি কোন প্রজন্মের? চতুর্থ প্রজন্মের। এই যে তুমি চতুর্থ প্রজন্ম কথাটা লিখতে পারতেছো, এই জন্যই কিন্তু ভাই তুমি 1 নম্বর পেয়ে যাবা। ঠিক আছে, আর এলটি এর পুনরূপটা লিখবা, চতুর্থ প্রজন্ম নিয়ে আর 1-2টা কথা লিখে দিবা, তাহলে হচ্ছে তোমার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে দৃশ্যকল্প 1 এর ডাটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা করো। এটা কোন ধরনের ডাটা ট্রান্সমিশন, এটা আমাকে ব্যাখ্যা করতে বলবে। দেখো যেহেতু ভাইয়া স্টার্ট এবং স্টপ বিট আছে, তার মানে এটা কোন ধরনের ডাটা ট্রান্সমিশন? এটা হচ্ছে ভাইয়া
অ্যাসিনক্রোনাসে কিভাবে ডাটা ট্রান্সমিট হয়? ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, ঠিক আছে? যে ডাটাটা থাকবে একটা ক্যারেক্টার বিরোধহীনভাবে ট্রান্সমিট হবে, এবং হচ্ছে এইটা যাওয়ার জন্য একটা স্টার্ট বিট থাকবে এবং হচ্ছে একটা স্টপ বিট থাকবে। জাস্ট এই কথাগুলো বলে দিলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে অ্যাসিনক্রোনাস, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে দৃশ্যকল্প 2 এর ডিভাইসটির ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন মোড এবং হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউশন মোড কতটা বিশ্লেষণ করো। দেখো, বারবার আমি ক্লাসে এগুলো বলছি যে ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে তিনটা। কি কি বলতো? ডেটা ট্রান্সমিশন মোড তিনটা কি কি বলতো? একটা হচ্ছে সিমপ্লেক্স, আরেকটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আরেকটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এগুলো হচ্ছে মোড। এই তিনটা কি? এই তিনটা হচ্ছে ভাইয়া মোড। এই তিনটা কি? এই তিনটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড, ঠিক আছে? ডাটা ট্রান্সমিশন মোড। আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন মোড, এটা হচ্ছে ট্রান্সমিশন মোড। এটা কি মোড? ট্রান্সমিশন মোড। এটা হচ্ছে ট্রান্সমিশন মোড। আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন মোড। ডিস্ট্রিবিউশন মোড কোনগুলা? ডিস্ট্রিবিউশন মোড হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, আরেকটা হচ্ছে মাল্টিকাস্ট। এই তিনটা হচ্ছে কি? এই তিনটা হচ্ছে ভাইয়া ডিস্ট্রিবিউশন মোড, ঠিক আছে? ডিস্ট্রিবিউশন মোড, ডাটা ডিস্ট্রিবিউট করে, এটা হচ্ছে ট্রান্সমিট করে। যেটা ডাটা ট্রান্সমিট করে এগুলো হচ্ছে ট্রান্সমিশন মোড, যেটা ডাটা ডিস্ট্রিবিউট করে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন মোড। প্রশ্নটা বলছিল এই যে উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর যে ডিভাইসটা আছে, দৃশ্যকল্প 2 এর ডিভাইসটা কোনটা? দৃশ্যকল্প 2 এর ডিভাইসটা হচ্ছে ভাই এইটা। এটা কি একটা টেলিভিশন, তাই না? টেলিভিশনের জন্য আমাকে হচ্ছে এই ট্রান্সমিশন মোডটা ব্যাখ্যা করতে হবে আর হচ্ছে ডিস্ট্রিবিউশন মোডটা ব্যাখ্যা করতে হবে। দেখো, টেলিভিশন মূলত কি করে? ওয়ান ওয়ে কমিউনিকেট করে। এক জায়গা থেকে ব্রডকাস্ট হয়, শুধুমাত্র আমরা ডাটা দেখতে পারি, আমরা টেলিভিশনকে কোনো ডাটা সেন্ড করতে পারি না। তার মানে এটা কোন ধরনের ট্রান্সমিশন হবে বলতো? এটা হবে হচ্ছে সিমপ্লেক্স ট্রান্সমিশন। সিমপ্লেক্স কাকে বলে? যদি ডাটাটা ওয়ান ওয়ে কমিউনিকেশন করে, যে একজন সেন্ড করবে একজন রিসিভ করবে, এটা হচ্ছে সিমপ্লেক্স। এটাকে কিন্তু ভাই আমরা সিমপ্লেক্স বলতে পারি। হাফ ডুপ্লেক্স কেন বলতে পারি না? কারণ হাফ ডুপ্লেক্স কি করে? দুই দিক থেকেই ডাটা পাঠাবে, কিন্তু একই সময় পাঠাতে পারবে না। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে দুই দিক থেকে ডাটা পাঠাবে এবং হচ্ছে একই সময়েই পাঠাবে। কিন্তু টেলিভিশনে দেখো, টেলিভিশনে কিন্তু ভাই আমরা দুই দিক থেকে ডাটা পাঠাতে পারি না, শুধু আমরা একদিকে ডাটা পাঠাতে পারি। তার মানে টেলিভিশনের ট্রান্সমিশন মোডটা হচ্ছে সিমপ্লেক্স। আর ডিস্ট্রিবিউশন মোডটা কি হবে? ডিস্ট্রিবিউশন মোডটা হবে হচ্ছে ভাইয়া ব্রডকাস্ট। কি হবে? ব্রডকাস্ট হবে। ব্রডকাস্ট কি করে? একজন ডাটা সেন্ড করে, তার এগেইনস্টে যারা অ্যাক্সেসেবল থাকবে সবাই কি ডাটাটা রিসিভ করতে পারবে। যেমন টেলিভিশন, রেডিওতে কি হয়? এক জায়গা থেকে সম্প্রচার হয়, আমরা সবাই মিলে রেডিও শুনতে পারি। যেমন এই যে তোমরা, আমি এক জায়গা থেকে লাইভ করতেছি, ব্রডকাস্ট করতেছি, তোমরা সকলে হচ্ছে লাইভটা দেখতে পারতেছো। এইটাই হচ্ছে ভাইয়া ব্রডকাস্ট। তার মানে টেলিভিশনে কি হয়? ব্রডকাস্ট হয়, তাই না? এটা কোনটাতে হয়? ব্রডকাস্টে হয়। টেলিভিশন কোথায় হয়? ব্রডকাস্টে হয়। আর ট্রান্সমিশন মোডে কোথায় হয়? সিমপ্লেক্স হয়। শুধুমাত্র এই কথাগুলো তুমি যদি ব্রিফ করে ভালো করে বলে দিতে পারো, তাহলে হচ্ছে এখান থেকে উত্তর করে ফেলতে পারো। দেখো, এই কোয়েশ্চেনটা কিন্তু ভাইয়া যদি একটু আমি বলতে চাই যে কোয়েশ্চেনটার লেভেল কি, এটা কিন্তু ভাই এতটা কঠিন ছিল না, কারণ এগুলো সবগুলোই পড়ছো তোমরা। এনআইসি পড়ছো, 4th জেনারেশন পড়ছো, অ্যাসিনক্রোনাস পড়ছো, তারপরে হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড এবং হচ্ছে ডিস্ট্রিবিউশন মোড, অবশ্যই এগুলো তোমরা পড়ছো, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা ছিল এই যে এটা ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন, একটু দেখো এই কোয়েশ্চেনটা যদি একটু দেখো, এখানে হচ্ছে যে এই ডিভাইসটা বলে দিছে এইটা হচ্ছে ব্রডকাস্ট করে। এই ডিভাইসটা কি করে? ব্রডকাস্ট করে। প্রতিটি ডিভাইসে ডাটা ব্রডকাস্ট করে। আর এই ডিভাইস হচ্ছে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে নির্দিষ্ট পোর্টে পাঠায়। দেখো, আমি যখন ক্লাসে হাব এবং সুইচ পড়িয়েছিলাম, আমি তখন এই কথাটাই বলেছিলাম যে সুইচ কি করে? সুইচের এই ক্ষমতাটা আছে, তার সাথে কানেক্টেড যতগুলো ডিভাইস থাকবে প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস সে ক্যালকুলেট করতে পারবে। এই ক্ষমতাটা তার আছে, এই জন্যই কিন্তু ভাই হাবের চেয়ে সুইচটা সুবিধাজনক। তার মানে এই ডিভাইসটা, যে ডিভাইস 1, এই ডিভাইসটার নাম কি? এটা হচ্ছে ভাইয়া সুইচ। নাম কি? এই ডিভাইসটা হচ্ছে ভাইয়া সুইচ। আর যেহেতু তার সাথে কানেক্টেড সবাইকে ব্রডকাস্ট করে, এই ডিভাইসটার নাম কি হবে? এই ডিভাইসটার নাম হচ্ছে ভাইয়া হাব। বুঝতে পারছো? হাব কি করে? তার সাথে কানেক্টেড যতগুলো ডিভাইস থাকবে সবাইকে ডাটা পাঠিয়ে দিবে, এই জন্য ডাটা নিরাপত্তাটা কম। এটা হচ্ছে হাব। আর যার সাথে কানেক্টেড সে যদি তার প্রত্যেকটা পিসের ফিজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে ম্যাক অ্যাড্রেস ক্যালকুলেট করতে পারে, এটাকে বলা হবে হচ্ছে সুইচ। তার মানে 1 নাম্বার ডিভাইসটা হচ্ছে সুইচ, 2 নাম্বার ডিভাইসটা হচ্ছে রাউটার, সরি হাব।
এবার যদি আমরা কোয়েশ্চেনে আসি, দেখো তো কোয়েশ্চেনে কি বলছে, এখানে বলছে হচ্ছে বিএসএটি, এই জিনিসটা কি? এটা হচ্ছে ভাইয়া একটা সংযোগ কেন্দ্র, হ্যাঁ, একটা ভূ উপগ্রহ কেন্দ্রের কাজ করে এটা। বিএসএটির মানে কি জানো? বিএসএটির ফুল ফর্মটা হচ্ছে ভেরি স্মল অ্যাপারচার টিতে হচ্ছে টার্মিনাল। এটা হচ্ছে বিএসএটি এর ফুল ফর্ম, ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। এটা হচ্ছে খুবই ছোট্ট একটা সংযোগ কেন্দ্র, হ্যাঁ, এটা খুবই ছোট্ট একটা সংযোগ কেন্দ্র। এটা কি করে? এটা হচ্ছে যে কৃত্রিম যে ভূ-উপগ্রহ কেন্দ্র আছে, ভূ-উপগ্রহ কেন্দ্রে কাজে লাগে, ঠিক আছে, স্যাটেলাইট কাইন্ড অফ, ঠিক আছে, ছোট্ট, খুবই ছোট্ট, এটা খুবই ছোট্ট। পরবর্তী প্রশ্ন কি ছিল? পরবর্তী প্রশ্নটা হচ্ছে IEEE 2.1 এই কথাটা ব্যাখ্যা করো। এটা কার স্ট্যান্ডার্ড বলো তো? এটা হচ্ছে ভাই ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড। এটা কার স্ট্যান্ডার্ড? ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড। ওয়াইফাই কি করে? ওয়াইফাই হচ্ছে অল্প দূরত্বে ডাটা ট্রান্সফার করে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে, ঠিক আছে। ওয়াইফাই কিন্তু তারবিহীন মাধ্যম এবং সে কিন্তু অল্প দূরত্বে ডাটা ট্রান্সফার করে থাকে। ওয়াইফাই পুনরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। জাস্ট এই কথাগুলো বলে দিলে কিন্তু ভাই এখানে তুমি 2 আউট অফ 2 পেয়ে যাবা। পরবর্তী প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্ক টোপোলজিটা ব্যাখ্যা করো। এই যে উদ্দীপকে যে টোপোলজিটা আছে, টোপোলজি ব্যাখ্যা করতে হবে। দেখো আমরা যে টোপোলজিগুলো জানি, বাস, রিং, স্টার, ট্রি, মেশ এবং হচ্ছে হাইব্রিড টোপোলজি, তাই না? বলো এখানে কোন টোপোলজি হবে? দেখো আমরা বলেছিলাম যদি গাছের মতো শাখা প্রশাখা থাকে, এই টোপোলজির নাম কি? ট্রি টোপোলজি। এই যে দেখো একটা ডিভাইস থেকে 2টা ডিভাইস, আবার এই ডিভাইস থেকে নিশ্চয়ই আরো 2টা ডিভাইস, তার মানে এটা কোন টোপোলজি হবে? এটা হবে হচ্ছে ট্রি টোপোলজি। এটা কোন টোপোলজি বলো? গয়ের আনসারটা কি হবে? গয়ের আনসারটা কি হবে? এটা হচ্ছে ভাইয়া ট্রি টোপোলজি। কোন টোপোলজি এটা? এটা হচ্ছে ট্রি টোপোলজি। কেন এটা ট্রি টোপোলজি? কারণ হচ্ছে একটা ডিভাইসের এগেইনস্ট আরো 2টা ডিভাইস, এই ডিভাইসের এগেইনস্ট আরো 2টা ডিভাইস, গাছের মতো শাখা বা শাখা আছে, এই জন্য এটাকে বলা হবে হচ্ছে ট্রি টোপোলজি। এখন আমাকে বলছে ট্রি টোপোলজি ব্যাখ্যা করার জন্য। আমি বারবার ক্লাসে বলেছিলাম যে টোপোলজি পার্টটা খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে যখন হচ্ছে একটা টোপোলজির ব্যাখ্যা চাইবে তখন প্রথমে তুমি কিভাবে লিখবা, লেখার ধরনটা হচ্ছে তোমাকে অবশ্যই পেয়ারা আকারে লিখতে হবে। তুমি প্রথম লাইনে লিখবা উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্ক টোপোলজি ট্রি টোপোলজি, পরের লাইনে আসবা, পরের লাইনে ব্যাখ্যা দিবা এটা কেন ট্রি টোপোলজি হলো। কারণ হচ্ছে ডিভাইস 1 এর এগেইনস্টে ডিভাইস 2 এবং হচ্ছে কম্পিউটার 3 আছে এবং ডিভাইস 2 তে হচ্ছে আরো 2টা ডিভাইস আছে, কম্পিউটার 1 এবং হচ্ছে কম্পিউটার 2। যেহেতু এটা হচ্ছে গাছের মতো শাখা উপাশাখায় বিন্যস্ত, সেই কারণে এটা হচ্ছে ট্রি টোপোলজি। 2 নাম্বার প্যারা শেষ। 3 নাম্বার প্যারাতে কি করবা? ট্রি টোপোলজির 2টা সুবিধা লিখবা আর 2টা অসুবিধা লিখবা। ট্রি টোপোলজির সুবিধা কি? ট্রি টোপোলজির সুবিধা হচ্ছে নেটওয়ার্ক সেগমেন্ট করা যায়, আলাদা করা যায়। যেমন মনে করো যে এটা হচ্ছে প্রথম ডিভাইস, এই ডিভাইস থেকে এই ডিভাইসটা তুমি সেগমেন্ট করতে পারতেছো, এই ডিভাইসটা তুমি সেগমেন্ট করতে পারতেছো, আলাদা করতে পারতেছো। দ্বিতীয় নাম্বার সুবিধা কি? দ্বিতীয় নাম্বার সুবিধা হচ্ছে ট্রি টোপোলজিতে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলেও কিন্তু পুরো নেটওয়ার্কিংটা অচল হয়ে যায় না, ঠিক আছে, এটা হচ্ছে তার সুবিধা। অসুবিধাগুলো কি লিখবা? ট্রি টোপোলজি যে মেজর অসুবিধাটা হচ্ছে এইটাকে বলা হচ্ছে রুট কম্পিউটার বা হচ্ছে রুট সার্ভার, মানে হচ্ছে মেইন যে কম্পিউটারটা। কারণ দেখো তুমি যদি হচ্ছে এদিক থেকে এই পাশে কমিউনিকেশন করতে চাও, তোমাকে কিন্তু রুট কম্পিউটার হয়েই আসতে হবে। এটাকে বলা হয় রুট কম্পিউটার বা হচ্ছে কেন্দ্রীয় কম্পিউটার। এই কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে পুরো নেটওয়ার্কটা এটা কি অচল হয়ে পড়বে। এটার আরো কিছু হচ্ছে অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে এটা অনেকটা ব্যয়বহুল, ঠিক আছে, এবং ডাটা ট্রান্সমিশন অনেকটা ধীর গতি সম্পন্ন, ঠিক আছে। এইগুলো হচ্ছে তার অসুবিধা, জাস্ট এই কথাগুলো লিখে দিলে হবে। তার পরবর্তী প্রশ্ন কি ছিল? পরবর্তী প্রশ্ন ছিল হচ্ছে উদ্দীপকের ডিভাইস 1 এবং ডিভাইস 2 এর মধ্যে কোনটা বেশি সুবিধাজনক। এবং আমি বারবার এটা বলেছিলাম যে এই টাইপের একটা প্রশ্ন কিন্তু আসে কোনটা সুবিধাজনক, কিন্তু ভাই এইটা কিন্তু টোপোলজি থেকে আসে না। এইটা কোন থেকে আসছে? দেখো ডিভাইস 1 কি? ডিভাইস 1 হচ্ছে ভাইয়া সুইচ আর ডিভাইস 2 হচ্ছে হাব। এইটা মূলত খ নাম্বারে আসতো। আমার যে সাজেশনটা ছিল, আমার সাজেশনে খ নাম্বারে মানে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে জিনিসটা ব্যাখ্যা করে বলে দেওয়া ছিল যে হাবের চেয়ে সুইচ সুবিধাজনক, কথাটা ব্যাখ্যা করো। কিন্তু এটা চলে আসছে বড় ঘতে। জাস্ট তোমরা এটা বলে দিবা, প্রথমে বলবা ডিভাইস 1টা হচ্ছে হাব, ডিভাইস 2টা হচ্ছে সুইচ। এখানে তোমরা 2 নাম্বার পেয়ে যাবে। যে 2টা ডিভাইস তুমি ফাইন্ড আউট করতে পারতেছো, এখানে 2 নাম্বার পেয়ে যাবা। আর হাবের চেয়ে সুইচ সুবিধাজনক এই কথাটা লিখলে তুমি আরেকটা নাম্বার পাবা, 3 নাম্বার। আর কেন সুবিধাজনক সেইটা লিখে দিলে আরেকটা নাম্বার পাবা। এই হচ্ছে টোটাল 4 নাম্বার। তাহলে তুমি আনসারটা সরি তাহলে তুমি এই আনসারটা কিভাবে করবা? তুমি লিখবা হচ্ছে উদ্দীপকের ডিভাইস 1 হচ্ছে হাব, উদ্দীপকের ডিভাইস 2 হচ্ছে সুইচ। তারপরে লিখবা হাবের চেয়ে সুইচ সুবিধাজনক। তারপরে লিখবা কেন সুবিধাজনক? কারণ হচ্ছে
হাবের সাথে যতগুলা পিসি কানেক্টেড থাকে তার সাথে যখন এক পিসি থেকে আরেক পিসিতে ডাটা ট্রান্সফার করে তখন তার সাথে কানেক্টেড যতগুলা পিসি আছে সবার কাছে ডাটাটা চলে যায়, এটা হচ্ছে হাব। আর সুইচ কি করে, তার সাথে কানেক্টেড যতগুলা ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস মানে ফিজিক্যাল অ্যাড্রেস সে হচ্ছে কাউন্ট করতে পারে, যখন যে ডিভাইস থেকে যে ডিভাইসের ডাটা প্রয়োজন শুধুমাত্র সেই ডিভাইসে ডাটাটা সেন্ড করতে পারে। এতে করে কি ডাটার নিরাপত্তাটা থাকে, যেই কারণে হচ্ছে হাবের চেয়ে সুইচ সুবিধাজনক। জাস্ট এই কথাগুলো বলে দিব, তাহলে এখান থেকে কিন্তু ভাইয়া 4 আউট অফ 4 পাবা। এখন তুমি যদি আমাকে বলো যে ভাইয়া এই কোয়েশ্চেনটাকে আপনি একটু মার্কিং করেন, কোয়েশ্চেনটা কি ছিল, অবশ্যই এটা ইজি কোয়েশ্চেন ছিল এবং এটা সবগুলাই তোমরা ক্লাসে পড়ছো, আমি নিজেও তোমাদেরকে ক্লাসে পড়াইছি প্রত্যেকটা জিনিস। হয়তো বা এইটা নিয়ে তোমাদের একটু ঝামেলা থাকতে পারে যে বিএসসি এটা পড়াই নাই বা এটা এতটাও ইম্পর্টেন্ট ছিল না, বাট চলে আসছে, কিন্তু এটা মেন বই থেকে আসে, মেন বই কিন্তু আসে। বিএসসি মানে কি ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল, এটা হচ্ছে খুবই ছোট্ট একটা সংযোগ কেন্দ্র ভূ-উপগ্রহ কেন্দ্রের, ভূ-উপগ্রহ কেন্দ্রের খুবই ছোট্ট একটা সংযোগ কেন্দ্র এটা। ঠিক আছে, এই তো ছিল হচ্ছে কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেনে আসো, এটাও ভাইয়া ময়মনসিংহ বোর্ড 2025 প্রশ্ন। আজকে আমরা শুধুমাত্র ময়মনসিংহ বোর্ডে সলভ করতেছি। এই কোয়েশ্চেনটা দেখো খুবই সিম্পল ছিল। হ্যাঁ, তোমরা যদি আমাকে বলো ভাই এই কোয়েশ্চেনটা কঠিন ছিল তাহলে প্রত্যেকটাকে ধরে মারতে হবে, খুবই সিম্পল ছিল, আমি সলভ করাই, তোমরা দেখো তাহলে বুঝতে পারবা। দেখো প্রথমে কি বলছে, ইবিসিডি আইসি মানে কি? ইবিসিডি আইসি মানে কি বলতো? ইবিসিডি আর ফুল ফর্মটা আমি লিখতেছি না, ইবিসিডি আইসি ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। ইন্টারচেঞ্জ কোড, এখানে ভুল করে অনেকে ইনফরমেশন লিখো, এটা ইনফরমেশন না, ইন্টারচেঞ্জ কোড। কোডকে সে কি করে ইন্টারচেঞ্জ করে, আমি আবারও বলছি এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর করে ফুল ফর্মটা লিখে দেওয়া আছে। পরবর্তী প্রশ্নটা দেখো, খুবই সুন্দর একটা প্রশ্ন, বলছে এটা একটা বাইনারি নাম্বার, এটা একটা অক্টাল নাম্বার, এটা একটা ডেসিমাল নাম্বার এবং এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটা ইকুয়াল হচ্ছে বাইনারি এত আসে, এই কথাটা ব্যাখ্যা করতে বলছে। খুব ভালো কথা, তাহলে আমরা ব্যাখ্যা করে দিই। দেখো খুবই মজা, একটু ব্যাখ্যা করে দিই, তোমরা একটু সকলেই খেয়াল করো। দেখো প্রথম নাম্বারটা কত ছিল, এটা একটা বাইনারি নাম্বার ছিল, এটাকে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো তাহলে রেজাল্ট 1 আসবে। পরের নাম্বারটা কত 1, এটা অক্টাল নাম্বার, এটাকে বাইনারিতে কনভার্ট করলে 1 আসবে। পরের নাম্বারটা কত 10, এটা একটা ডেসিমাল নাম্বার, এটাকে বাইনারিতে কনভার্ট করলে 1 আসবে। পরের নাম্বারটা কত 1, এটা একটা হেক্সা নাম্বার, এটাকে বাইনারিতে কনভার্ট করলে 1 আসবে। দেখো নাম্বারটা কি ছিল, সবগুলো একটা বাইনারি, একটা অক্টাল, একটা ডেসিমাল, একটা হেক্সাডেসিমাল, সবগুলোকে বাইনারিতে কনভার্ট করছি কারণ আমার রেজাল্টটা কিসে দেওয়া, বাইনারিতে দেওয়া। এবার সবগুলা ভ্যালু যোগ করে দাও, এই 4টা 1 তুমি যদি যোগ করো তাহলে রেজাল্ট কত আসবে 1। তুমি যদি এটা এইভাবেও না করো, তুমি যদি এটা এইভাবেও করো যে 4টা 1 কে তুমি যদি এটাকে ডেসিমেলে কনভার্ট করো, মনে করো যে এটাকে ডেসিমেলে কনভার্ট করলে এটা 1 আসবে, এটা ডেসিমেলে কনভার্ট করলে 1 আসবে, এটা ডেসিমেলে কনভার্ট করলে 1 আসবে, ডেসিমেলে কনভার্ট করলে 1 আসবে। দেন 4টা 1 তুমি যদি ডেসিমেলে যোগ করো রেজাল্ট কত হবে 4, এটা কি ডেসিমেল ভ্যালু, তাই না? এবার এই 4 ডেসিমেল ভ্যালুটাকে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো তাহলে রেজাল্ট কত আসবে 100 আসবে। তার মানে এটাই হচ্ছে, এটা ব্যাখ্যা করা হয়ে গেল। জাস্ট এই জিনিসটা ব্যাখ্যা করে দেখাই দিবা, ঠিক আছে? খুবই সিম্পল, এবং হচ্ছে আমি বারবার বলেছিলাম যে এই টাইপের একটা প্রশ্ন কত আসবে এবং এই জিনিসটা কিন্তু আমার সাজেশনও ছিল, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্নটা বলছে উদ্দীপকের পিএক্স ও এক্স এর মানকে বাইনারিতে যোগ করো। দেখো কোয়েশ্চেনটা জাস্ট হচ্ছে একটু ঘুরানো ছিল বাট খুবই ইজি। এখানে পি এক্স কি আর কিউ এক্স কি, দেখো এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমার এক্স, তাই না? তাহলে এখানে পি এক্স কত বলো তো, এখানে পি এক্স ইকুয়াল কত, এইটা যদি আমার পি হয় আর এটা যদি কি হয়, তার মানে এটা হচ্ছে পি এক্স, এই ভ্যালুটা কত 42.39, 42.39, এটা কি ভ্যালু, এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে আমার পি এক্স। আর কি বলছে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াইটা কত বলতো, এক্স কোনটা, এই যে আমার এক্স আর এই যে হচ্ছে ওয়াই, তার মানে এই ভ্যালুটা হচ্ছে আমার এক্স ওয়াই, এক্স ওয়াই ভ্যালুটা কত, এক্স ওয়াই ভ্যালুটা হচ্ছে আমার 31 পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে আমার এক্স ওয়াই। মানে হচ্ছে উদ্দীপকে আগের যে প্রশ্নগুলো ছিল এগুলো উদ্দীপকে বলে দেওয়া থাকতো যে এই একটা ভ্যালু একটা ভ্যালু, এখানে জাস্ট হচ্ছে একটা কি বলো এটাকে চতুর্ভুজ বলতে পারো, চতুর্ভুজের মধ্যে দেওয়া দিয়েছে পি এক্স, এটা হচ্ছে পি এক্স, এটা হচ্ছে এক্স এর মানগুলো দিয়ে দিচ্ছে, তাহলে তুমি পি এক্স এবং এক্স এর মান পেয়ে গেলা। এবং এই রেজাল্টটা ভাইয়া কিসে কনভার্ট করতে হবে, বাইনারিতে। এই টাইপের আমরা অনেক হার্ড প্রবলেম আমরা হচ্ছে ক্লাসে সলভ করছি, তাই না? এই টাইপের অনেক প্রবলেম আমরা ক্লাসে সলভ করছি। তোমাকে এটা কিভাবে করতে হবে, এই নাম্বারটাকে তুমি বাইনারিতে কনভার্ট করবা, এইটাকে হচ্ছে তুমি ভাইয়া বাইনারিতে কনভার্ট করবা, ঠিক আছে? দেন দুইটা বাইনারি ভ্যালু যোগ করে দিলে একটা বাইনারি ভ্যালু পেয়ে যাবে। তাহলে এটা আমরা করি, দেখো পি এক্স ইকুয়াল ভ্যালুটা কত, পি এক্স ইকুয়াল ভ্যালুটা হচ্ছে 42.39 এবং এইটা হচ্ছে ভাই একটা ডেসিমেল ভ্যালু। প্রথমে এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, এখানে হচ্ছে দুইটা পার্ট, একটা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে দশমিক সংখ্যা। পূর্ণ সংখ্যাটাকে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করি,
2 দিয়ে ভাগ দিলে কত হবে 21 দুগুণে 42 ভাগশেষ 0, 2 দিয়ে ভাগ দিলে কত হবে 10 দুগুণে 20 1, 2 দিয়ে ভাগ দিলে কত হবে 5 দুগুণে 10 0, 2 দিয়ে ভাগ দিলে কত হবে 2 দুগুণে 4 1, 2 দিয়ে ভাগ দিলে কত হবে 2 একে 2, 2 দিয়ে ভাগ দিলে কত হবে এখানে 0 হবে এখানে 1 হবে, তাই না? খুবই সিম্পল। এটা হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট, তাই না? তার মানে রেজাল্টটা কত আসতেছে 1 0 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0, এইটা আসতেছে হচ্ছে আমার বাইনারি ভ্যালু, তাই না? বাইনারি ভ্যালু কত আসতেছে 1 0 1 0 1 0 কার এই 42 এর। আবার কিন্তু এই 0.39 কেও কনভার্ট করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে দশমিক ভ্যালু, এটাকে তুমি যদি হচ্ছে বাইনারিতে কনভার্ট করো তাহলে 2 দিয়ে গুণ দিতে হবে, গুণ দিই এটা কত হবে 9 দুগুণে 18 8, হাতের আছে কত 1, 3 দুগুণে 6 1 7, তাই না? তার মানে এই পাশে কত আসবে এই পাশে 0 বসবে। এটাকে তুমি যদি আবার 2 দিয়ে গুণ ধরো তাহলে কত আসবে 8 দুগুণে 16 6, হাতের আছে 1, 7 দুগুণে 14 1 15, তাই না? এটাকে আবার যদি 2 দিয়ে গুণ দাও কত হবে 6 দুগুণে 12 2, হাতের আছে 1, 5 দুগুণে 10 আর 1 11, তাই না? তার মানে আনসারটা কত আসতেছে বলো? এটা হচ্ছে আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট। তার মানে আনসার আসছে কত 0 1 0, এটা আসতেছে হচ্ছে আমাদের আনসার। তাহলে এই আনসারটা যদি আমি একসাথে করি পূর্ণ সংখ্যার জন্য আনসার কত আসছে 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 পয়েন্ট। দশমিকের জন্য কত আসছে 0 1 0, এটা হচ্ছে ভাইয়া বাইনারি ভ্যালু, তাই না? বলো এটা হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু, তাই তো? আমরা px এর নাম্বারটা ছিল ডেসিমাল, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে ফেলাম, ফাইন। এবার আমাকে কি করতে হবে এবার x এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। x এর ভ্যালুটা কত ছিল x এর ভ্যালুটা ছিল কত এই যে এটা 31 পয়েন্ট হচ্ছে ই, এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি এটা একটা হেক্সা নাম্বার, বাইনারিতে কনভার্ট করলে 4 বিট। ই মানে কত 13, 8 8 4 12 12 আর 1 13, 1 মানে কত 3টা 0 1, 3 এর বাইনারি হচ্ছে 1 1। এটাকে তুমি যদি আবার একসাথে করো তাহলে কত আসবে 1 1, 3টা 0 1 পয়েন্ট হচ্ছে 1 1 0 1। এইটা হচ্ছে ভাইয়া কার বাইনারি এক্সও এর বাইনারি। দেখো দুইটাকে আমরা খুব ইজিলি বাইনারিতে কনভার্ট করে ফেলছি। এবার এই দুইটা রেজাল্ট যোগ করে দিলে তোমার আনসার হয়ে যাবে। এই যে দেখো px এর রেজাল্টটা কত, px এর রেজাল্টটা হচ্ছে 1 0 1 0 1 0 পয়েন্ট হচ্ছে 0 1 0, এটা হচ্ছে px এর রেজাল্ট। আর x এর রেজাল্ট কত 1 1, 3টা 0 1 পয়েন্ট হচ্ছে 1 1 0 1, এখানে একটা শূন্য দিয়ে ভরাট করে দাও জাস্ট। এবার এই দুইটা ভ্যালু যোগ করে দিলে তোমার আনসারটা হয়ে যাবে। 1 এর সাথে 0 যোগ করলে কত হবে 1 হবে, 0 হবে, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1 1 1 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1। এইটা হচ্ছে ভাই আনসার। এই যে দেখো এই যে এই রেজাল্টটা, হ্যাঁ এই যে এই রেজাল্টটা হচ্ছে ভাইয়া আনসার, এই যে এই রেজাল্টটা, ঠিক আছে? এই যে এই রেজাল্টটা হচ্ছে ভাইয়া আনসার, বাইনারিতে এটা আসবে, এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো? এই যে এই রেজাল্টটা হচ্ছে আনসার আমাদের। খুবই সিম্পল ছিল এবং হচ্ছে এই টাইপের প্রবলেম আমরা অনেক সলভ করছি আমাদের ক্লাসে, আমাদের সিকোয়েন্সিভ সলভ হচ্ছে বা হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সে এই টাইপের অনেক প্রবলেম হচ্ছে আমরা সলভ করছি, ঠিক আছে? এই ছিল হচ্ছে ময়মনসিংহ বোর্ডের আনসার। এটা হচ্ছে গরুর গো ছিল। এবার যদি আমরা বড় ঘোড়া সলভ করি, বড় ঘোড়া কি ছিল বলছে পি কিউ এবং হচ্ছে কিউ এর মধ্যে ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করা। এবং আমি ক্লাসে বারবার বলেছিলাম যে এই একটা কোশ্চেন এমন কোনো বোর্ড নাই বিগত আসে নাই, এবং এই টাইপের অনেক প্রবলেম হচ্ছে আমরা ক্লাসে সলভ করে দিয়েছি তোমাদেরকে। তোমরা জাস্ট হচ্ছে কি করবা পি কিউ আর কিউ কে বা যে কোনো একটাকে টুস কমপ্লিমেন্ট করে যোগ করে দিবা, তাহলে তোমার রেজাল্টটা হয়ে যাবে, তাই না? বলো আচ্ছা পি কিউ কত এখানে দেখো, দেখো পি কিউটা কত, পি কিউ আর যেন কি বলছে পি কিউ আর হচ্ছে কিউ ওয়াই, তাই না? পি কিউ কত দেখো তো, এই যে পি কিউ, এই যে পি আর এটা হচ্ছে কিউ, পি কিউ হচ্ছে 62 এবং হচ্ছে এটা একটা অক্টাল ভ্যালু। আর কিউ ওয়াই কত, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ওয়াই, কিউ হচ্ছে 41, এটা একটা ডেসিমেল ভ্যালু। এবার এই দুইটাকে কি করতে হবে যোগের মাধ্যমে তাদের পার্থক্য বের করতে হবে। ফাইন, করে ফেলি। এইটা অক্টালে দেওয়া আছে, তার মানে এটাকে প্রথমে হচ্ছে ডেসিমেলে কনভার্ট করতে হবে 62, এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি কেমনে করব, এই যে আমরা করব, তাই না? অক্টাল থেকে জাস্ট ডেসিমাল কনভার্সন। এটা কত হবে 6 8 48, 2 কে 2, 48 আর 2 কত 50। তার মানে এটা ডেসিমেল ভ্যালু কত আসছে, এটা ডেসিমেল ভ্যালু আসছে কত 50। ফাইন, এবার আমরা কি করব বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেবো, তাই না? তাহলে আমাদের হয়ে যাবে ছোট ভ্যালুটা কোনটা, এইটা 41 হচ্ছে ছোট ভ্যালু। তার মানে 41 কে আমাদের টুস কমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা আমাদের পি কিউ ভ্যালুটা কত আসছে, পি কিউ আসছে হচ্ছে 50, এটা একটা ডেসিমেল ভ্যালু। এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি কত আসবে
1 2 4 8 16 32, 32 আর 16 48 আর 2 50, তার মানে কত আসতেছে বেলো 110010, 110010। এখানে কয় বিট? 6 বিট, সামনে আর দুইটা বিট দিয়ে 8 বিট বানিয়ে নিলাম। ফাইন, এটা হচ্ছে 50 এর 8 বিট বাইনারি। এবার আমাকে কিউআই এর জন্য বের করতে হবে। কিউআই এর ভ্যালুটা কত? 41, তাই না? বলো, ভালো কথা। 41 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি কত আসবে? সূত্র কি? 1 2 4 8 16, তাই না? 32, 32 আর 8 কত? 40, 40 আর 1 হচ্ছে 41, তার মানে এই জিনিসগুলো জিরো হয়ে যাবে। তার মানে রেজাল্ট কত আসতেছে? 1 0 1 0 0 1 1 0 1 0 0 1। ঠিক আছে, এখানে কয় বিট ভাই? 6 বিট, সামনে আর দুইটা শূন্য দিয়ে 8 বিট বানিয়ে নিলাম। ফাইন, এটা হচ্ছে 41 এর বাইনারি, কিন্তু এটাকে আমাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে, তাই না? কেমন করব? প্রথমে এটাকে পূরক করে দেই। এইটা কি? এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা কি? এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে তুমি যদি 1 যোগ করে দাও, যে রেজাল্টটা পাবা এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। 1 1 1 0 1 0 1। এইটা হচ্ছে ভাইয়া তোমার টুস কমপ্লিমেন্ট। এবং এটা কার ভ্যালু? এটা হচ্ছে -41 এর ভ্যালু। কার ভ্যালু এটা? -41 এর ভ্যালু। তাহলে তুমি হচ্ছে পি কিউ এর ভ্যালু পেয়ে গেছো, কিউ এর ভ্যালু পেয়ে গেছো। এবার শুধু দুইটা ভ্যালু যোগ করে দাও। পি কিউ সমান কত পাইছো বলো? পি কিউ সমান পাইছো হচ্ছে 0 0 1 1 0 0 1 0। আর তুমি হচ্ছে মাইনাস কিউআই সমান কত পাইছো বলো? মাইনাস কিউআই সমান পাইছো হচ্ছে 1 1 0 1 1 0 1 0 3টা 1। ঠিক আছে, এবার জাস্ট এই দুইটা যোগ করে দাও, তাহলে তোমার আনসারটা হয়ে যাবে। এইটা হচ্ছে পি কিউ, তার সাথে যোগ করবা কত? মাইনাস কিউআই। ফাইন, তাহলে যোগ করে দাও। 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1 1 1 1। এইটা হচ্ছে ভাই আমার পেরিটি বিট। এই বিট নিতে হবে। 9 নাম্বার বিট বাদ দিলে কত থাকবে? থাকবে হচ্ছে 4টা 0 1 0 0 1। বামের 4টা 0 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 1 0 0 1। এটাকে তুমি যদি ডেসিমেলে কনভার্ট করো তাহলে কত আসবে? 9 আসবে, তাই না? তুমি দেখো তো আনসারটা হয়েছে কিনা। 50 থেকে 41 বাদ দিলে 9ই থাকে। এইটাই হচ্ছে ভাইয়া আনসার, বড় ঘরের আনসার। এই টাইপের আমরা অনেক অনেক প্রবলেম কিন্তু ভাইয়া আমরা ক্লাসে সলভ করছি। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2025-এর বড় ক প্রশ্নের সমাধান। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডের এই প্রশ্নটাও কিন্তু ভাইয়া 3.2 থেকে আসছে, এবং এই প্রশ্নটাও কিন্তু ভাইয়া খুবই সিম্পল ছিল। দেখো, তোমাকে প্রথম প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে বুলিয়ান পূরক কি? বুলিয়ান পূরক মানে কি? পূরক মানে কি? উল্টিয়ে দেওয়া, তাই না? 0 থাকলে 1, 1 থাকলে 0। আমরা যে নট গেট করছি না, এটা হচ্ছে ভাইয়া বুলিয়ান পূরক। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এটা হচ্ছে পূরক বা হচ্ছে কমপ্লিমেন্ট। দেখো পরবর্তী কি বলছে? 2 থেকে 4 লাইন ডিকোডার কথাটা দেখো। 2 to 4 ডিকোডার, তাই না? খ নাম্বার প্রশ্নটা উত্তরটা দেখো। এখানে কি বলছে? 2 to 4 ডিকোডার বলছে। তুমি কি উত্তর দিবা? প্রথমে হচ্ছে ডিকোডারের সংজ্ঞাটা লিখবা। ডিকোডারের সংজ্ঞা কি? কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় কম্পিউটার রূপান্তর করাকে ডিকোডার বলে। আবারও বলছি, কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে ডিকোডার বলে। প্রথমে সংজ্ঞাটা দিয়ে দিবে, 1 নাম্বার পেয়ে যাবা। তারপরে লিখবা যে 2 to 4 ডিকোডার মানে হচ্ছে ইনপুট লাইন থাকবে 2টা, আউটপুট লাইন হবে হচ্ছে 4টা। তারপরে তার ট্রুথ টেবিলটা ড্র করে দেখায় দিবা। 2 to 4 এর ট্রুথ টেবিলটা কিরকম? 2 to 4 এর ট্রুথ টেবিলটা হচ্ছে ভাইয়া এইরকম। ইনপুট লাইন করা হবে 2টা। মনে করো আমি ইনপুট লাইন নিলাম একটা I0 আর একটা হচ্ছে I1, আর আউটপুট লাইন করা হবে 4টা হবে, তাই না? একটা মনে করো O0, একটা O1, একটা O2 আর একটা হচ্ছে O3, তাই না? বলো। আচ্ছা, মানগুলো কেমনে বসায়? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে কত? 2টা 0 2টা 1। আর এইখানে কেমনে বসায়? কোনাকুনি 1, তাই না? আর বাকি সবগুলো বিট 0 বসায় দিবা। এইটাই হচ্ছে 2 to 4 এর ডিকোডারের ট্রুথ টেবিল। ঠিক আছে, জাস্ট এই জিনিসটা আনসারটা বলে দেবো, তাহলে হয়ে যাবে। আমি আবারও বলছি, 2 নম্বরের জন্য কতটুকু লিখবা? তুমি প্রথমে লিখবা হচ্ছে ডিকোডারের সংজ্ঞাটা। ডিকোডার কাকে বলে? কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে ডিকোডার বলা হয়। পুরো সংজ্ঞা শেষ। তারপরে লিখবা হচ্ছে 2 থেকে 2 লাইন ডিকোডার। এই কথাটার মানে হচ্ছে ইনপুট লাইন থাকবে 2টা, আউটপুট লাইন হবে হচ্ছে 4টা। তারপরে জাস্ট এই ট্রুথ টেবিলটা ড্র করে দেখায় দিবা, হয়ে যাবে আনসার। ঠিক আছে, পরবর্তীতে কি বলছে? উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির ট্রুথ টেবিল ড্র করতে বলছে। দেখো কি বলছে? সত্যক সারণী ড্র করতে বলছে। খুবই সিম্পল। ফাংশনটা কি ছিল একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো তো ভাই, ফাংশনটা কি ছিল? গ নাম্বারে
ফাংশনটা ছিল হচ্ছে এক্স ইকুয়াল এ বার বি সি প্লাস হচ্ছে এ বি বার সি প্লাস হচ্ছে এ বি। এটা ছিল হচ্ছে ফাংশন। এটাকে আমাকে কি করতে বলছে? ট্রুথ টেবিল করতে বলছে। তাহলে আমরা ট্রুথ টেবিলটা এই পাশে করে ফেলি। দেখো সবাই ইনপুট কটা দেখো তো, এ বি সি তিনটা ইনপুট, তাই না? তার মানে 8টা হবে। ইনপুট কটা? 3টা, এ বি সি। দেখো আমার এ নিলাম, আমার এ 12 লাগবে, এবার নিয়ে নিলাম। এই যে বি নিলাম, আমার বি 12 লাগবে, নিয়ে নিলাম। তারপরে সি লাগবে, সি বার লাগবে না। তারপরে কি নিতে হবে? তারপর নিতে হবে হচ্ছে এ বার বি সি, তারপর নিতে হচ্ছে এ বি বার সি, তারপরে নিতে হবে হচ্ছে এ বি। তারপরে কি করতে হবে? এই তিনটা যোগ করতে হবে। যে এই জায়গায় কি বসবে জানো? মানে যে ফুল ফাংশনটা মানে হচ্ছে এক্সটা, আমি এক্স বলতে বোঝাইছি হচ্ছে এই ফুলটা, মানে এইটা এইটা এটা তিনটা যোগ করে দিলে যেটা হবে, যেহেতু ইনপুট 3টা তার মানে আউটপুট লাইন কটা হবে? আউটপুট লাইন 8টা হবে, তাই না? বলো। দেখো আমরা ইনপুট গুলো কিভাবে বসাবো? সিতে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তারপরে বিতে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। তারপরে এতে কি হবে? 4টা 0 4টা 1, তাই না? আমরা মানগুলো বসায় দিলাম। এবার আমাকে কি করতে হবে? একে পুরো করে দিলে আবার পেয়ে যাবো। 0 কে করলে 1 হবে, আর এটা 0 হবে। এটা কি হবে? 2টা 1 2টা 0, 2টা 1 2টা 0। এটা কি হবে? একটা 1 একটা 0 একটা 1 একটা 0। সরি 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 সরি, এটা সি নোট দরকার নেই। আচ্ছা, এবার আমি কি বের করব? দেখো এবার আমি এ বার বি সি বের করব। এ বার বি সি কেমনে বের করব? এই এ বার, এই হচ্ছে বি, এই হচ্ছে সি, এই তিনটা কলাম গুণ করব, মানে হচ্ছে এন্ড করব। আমরা এন্ডে কি পড়ে আসছি? যদি ইনপুটে কেবল একটা 0 থাকে তাহলে আউটপুট 0 হয়ে যাবে, তাই না? দেখো এই যে ইনপুটে একটা 0 আছে মানে আউটপুট 0। ইনপুটে কোথাও 0 নাই, এই যে 0 আছে, এই যে 0, এখানে যে 0 আছে 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। ফাইন। এবার তুমি কি বের করবা? এ বি বার সি। এই যে ভাইয়া 0 আছে 0 হয়ে যাবে, 0 আছে 0 আছে 0 আছে। তারপরে এইখানে দেখো তো 0 আছে কিনা। এই যে ভাইয়া সিতে 0 আছে, তার মানে এটা 0 হয়ে যাবে। এইখানে হচ্ছে এই যে বি বারে, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি বার, এইটা হচ্ছে আমার সি, তার মানে কোথাও 0 নাই, তার মানে এটা 1 হবে। এইখানে হচ্ছে যে সিতে 0 আছে মানে 0 হয়ে যাবে। এইখানে হচ্ছে এ বি বার সি, বি বারে 0 আছে তার মানে এটা 0 হয়ে যাবে, ঠিক আছে? ফাইন। এবার এ বি তে আসো। এ বি কেমনে বের করবো? এ আর বি আন করবো। এটা 0 আছে 0 হয়ে যাবে, এটাও 0 এটাও 0 এটাও 0। তারপরে দেখো তো বিতে কোথায় 0 আছে? এই যে বিতে এখানে 0 আছে, 0 আছে, এখানে 0 নাই, ঠিক আছে? ফাইন। এবার কি করতে হবে? এবার এই তিনটা কলাম যোগ করতে হবে, মানে হচ্ছে ওর এখানে কোথাও 1 নাই, তার মানে 0 হবে 0 হবে 0 হবে, এটা 1 হবে, এটা 0 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে। এটা হচ্ছে ভাই এক্স এর আনসার। এটা হচ্ছে ভাই ট্রুথ টেবিল। খুবই সিম্পল ছিল, তাই না? বলো। যারা বলবো কোয়েশ্চেন কঠিন হয়েছিল এটা তাদের মাথায় বাড়ি দেওয়া দরকার। ভাই তোমাদের এক দুইটা একটু থিওরিটিক্যাল কোয়েশ্চেন গুলা, এগুলা প্রথম কোয়েশ্চেনটা একটু ক্রিটিক্যাল ছিল, বাকি কোয়েশ্চেন গুলো দেখো আমি তো সলভ করছি। এগুলা কি ক্লাসে করাই নাই? বলো, ধুমায়া করাইছি এগুলা, তোমরা নিজেরাই করছো এই জিনিসগুলা। ফাইন। এবার যদি হচ্ছে আমরা এটা আমাকে কি বলছে? নর গেট দিয়ে বাস্তবায়ন করতে। ফাংশনটা কি বলছে? নর গেট দিয়ে বাস্তবায়ন করতে। এই যে এই ফাংশনটা আছে এটা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? দেখো ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে এক্স ইকুয়াল এ বার বি সি, এ বি বার সি প্লাস হচ্ছে এ বি। এটাই তো মনে হয় এ বার বি সি, এ বি বার সি প্লাস হচ্ছে রাইট, এটাই হচ্ছে ফাংশন, ঠিক আছে? এটাকে আমাকে কি করতে হবে? নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে নর গেট দিয়ে বাস্তবায়ন করে ফেলি। এ বার বি সি, এ বি বার সি প্লাস হচ্ছে এ বি, তাই না? যেহেতু আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করবো তাহলে আমরা কি করবো? তারপরে ডাবল বার নিব না, সিঙ্গেল করে বার দিব, কারণ নর গেটে প্লাস রাখতে হবে। ডাবল বার যদি আমরা হোল বার দিয়ে দিই তাহলে কিন্তু ভাইয়া প্লাসটা চলে যাবে। ফাইন। এবার এখানে ডি মর্গান ল অ্যাপ্লাই করো। ডি মর্গান ল কি মাথায় আছে আমাদের? অবশ্যই। ডি মর্গান লটা অ্যাপ্লাই করো। এখানে কি থাকবে? এ ডাবল বার, এখানে বি বার, সি বার।
এখানে কি লেখা যাবে এ বার বি ডাবল বার সি বার, আর এখানে কি লেখা যাবে এ বার বি বার ডাবল বার। ফাইন, এবার এ ডাবল বার সমান কি লেখা যায় এ বি বার সি বার, বি ডাবল বার ইকুয়াল লেখা যায় কি বি সি বার। এটা যেভাবে আছে এভাবে লিখে দাও। ফাইন, যেহেতু নর গেট দিয়ে ড্র করতে হবে, নর গেটের ফর্মুলা হচ্ছে ভেরিয়েবল গুলো যোগ হবে তার উপরে হোল বার হবে, তার মানে তার উপরে হোল বার আনতে হবে। আমি কি হোল বার একটা করে আনতে পারবো না, আমাকে আনতে গেলে আমাকে দুইটা হোল বার আনতে হবে। এই যে হয়ে গেল, এবার জাস্ট এই জিনিসটা ড্র করে দাও তাহলে হয়ে যাবে। দেখো এই যে হচ্ছে আমার এ, তারপরে এইখান থেকে যদি হচ্ছে আমি নর নিয়ে মানে হচ্ছে নর হ্যাঁ ড্র করি তাহলে এইটা কি হবে, এই ইনপুটটা যদি আমার এ হয় এটা কি হবে, এটা হবে হচ্ছে এ বার, তারপরে বি লাগবে তাই না বি, এটা যদি হচ্ছে আমার বি হয় এইখান থেকে যদি আমি আরেকটা নর গেট ড্র করি তাহলে এই তারটা কি হবে, এটা হচ্ছে আমার বি বার, আর একটা সি লাগবে, এই যে হচ্ছে আমার সি, এই যে নর গেট, তার মানে এটা যদি আমার সি হয় এটা কি হবে সি বার। ফাইন, এবার আমাকে কি করতে হবে, দেখো এ থেকে একটা তার যাবে বি বার থেকে যাবে সি বার থেকে যাবে, এই যে আমি এ থেকে একটা তার নিলাম, বি বার থেকে একটা নিলাম, আরেকটা কই থেকে যাবে সি বার থেকে নিলাম, এই যে নিয়ে তিনটা নর গেট ড্র করে দিলাম। ফাইন, হয়ে গেল। আরেকটা এখানে কি হবে, এ বার থেকে যাবে বি থেকে যাবে সি বার থেকে যাবে, এই যে এ বার, এই যে ভাই আমার এ বার, বি থেকে যাবে এই যে আমার বি, আরেকটা যাবে সি বার থেকে, এই যে হচ্ছে ভাই আমার সি বার। ফাইন, হয়ে গেল। আরেকটা কই থেকে যাবে, এ বার থেকে একটা বি বার থেকে একটা, এই যে ভাইয়া এ বার, এই যে হচ্ছে ভাইয়া বি বার। ফাইন, এবার জাস্ট হচ্ছে তিনটা একসাথে করে দাও তাহলে তোমার আনসারটা হয়ে গেল। ঠিক আছে, তার উপরে আরেকটা বার আছে তাই না, বলো আরেকটা বার আছে, যেহেতু তার উপরে আরেকটা বার আছে জাস্ট হচ্ছে এইখান থেকে নিয়ে আরেকটা নর গেট ড্র করে দিবা। এই হচ্ছে ভাইয়া তোমার আনসার, এই হচ্ছে ভাইয়া তোমার আনসার। যারা হচ্ছে সাইডে কেটে গেছে বুঝো নাই তাদের জন্য আমি যেটা করতে পারি এটা একটু ছোট করে লিখি তাহলে বুঝতে পারবা। এই যে এই তিনটা নিয়ে একটা নর গেট হবে, আবার এইখান থেকে তার নিয়ে আরেকটা নর গেট হবে, এটা হচ্ছে ভাইয়া আনসার। ঠিক আছে, এটাই হচ্ছে ভাইয়া এই ফাংশনটা নর গেট দিয়ে বাস্তবায়ন। খুবই সিম্পল তাই না, এগুলো ক্লাসে অনেক করাইছে বহুত, এগুলো করাইতে করাইতে তোমরা নিজেরা হচ্ছে যে বোর হয়েছ। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের 3.2 এর কোয়েশ্চেন। এইটা আসছে হচ্ছে আমাদের ইয়া থেকে HTML থেকে, এই কোয়েশ্চেনটা আসছে আমাদের হচ্ছে HTML থেকে। দেখো HTML এর কোয়েশ্চেনটা আরো মজার ছিল, এটা হচ্ছে ক্লায়েন্ট আর এটা হচ্ছে আমাদের সার্ভার তাই না, এটা হচ্ছে ক্লায়েন্ট আর এটা হচ্ছে আমাদের সার্ভার। ক্লায়েন্ট সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছে, সার্ভার ক্লায়েন্টকে রেসপন্স দিচ্ছে, যে সে কোনো কিছু চাচ্ছে ক্লায়েন্ট সার্ভার রেসপন্স করতেছে। ভালো কথা বলছে, দৃশ্যকল্প 2 তে যে নিম্নের ওয়েব পেজটি এই নামে সার্ভারে সংরক্ষিত আছে। ভালো কথা, ফাইন। আমাকে বলছে হাইপার মিডিয়া কি, হাইপার মিডিয়া কোনটা, আমরা হাইপার টেক্সট করছি না, এটা হচ্ছে হাইপার মিডিয়া। একটা ইমেজ হতে পারে, একটা ভিডিও হতে পারে, একটা অডিও হতে পারে, এগুলো কি বলা হয় হচ্ছে হাইপার মিডিয়া। যে কোনো একটা টেক্সট ফাইল, যে কোনো একটা ইমেজ ফাইল, যে কোনো একটা ভিডিও ফাইল, এগুলোকে কি বলা হয় হাইপার মিডিয়া বলা হয়। তারপরে আসো, শুধু HTML ব্যবহার করে ওয়েবসাইটকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা যায়। শুধুমাত্র কি ব্যবহার করে, HTML ব্যবহার করে ওয়েবসাইটকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা যায় না। এক্সাক্ট, আমরা HTML দিয়ে কি করতে পারি, একটা ওয়েবসাইট জাস্ট ডিজাইন করতে পারি, তার পেজগুলা। এটাকে যদি আমরা যদি দৃষ্টিনন্দন করতে চাই, সুন্দর করতে চাই, অবশ্যই আমাকে CSS ব্যবহার করতে হবে। CSS মানে কি, CSS মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। CSS দিয়ে হচ্ছে আমরা বাকি কাজগুলো করি। আমি ক্লাসে বলেছিলাম বারবার, HTML দিয়ে মনে করো তুমি একটা বিল্ডিং ঘর উঠাচ্ছ, ইট দিয়ে শুধুমাত্র তুমি হচ্ছে যে দাঁড় করায় রাখছো, এটা হচ্ছে ভাই HTML। এটাকে প্লাস্টার করার পর রং করবা, আরো অনেক কিছু করবা, এটাকে বলা হবে হচ্ছে ভাইয়া CSS। মানুষের যদি হাড়গুলা চিন্তা করো, এটা হচ্ছে ভাইয়া মানে মানুষের কঙ্কাল, এটা যদি চিন্তা করো এটা হচ্ছে HTML। তারপরে যে হচ্ছে মাংস চামড়া দিয়ে সুন্দর করে করা, এটাকে বলা হবে হচ্ছে CSS। তার মানে শুধুমাত্র HTML দিয়ে একটা ওয়েব পেজকে দৃষ্টিনন্দন করা যায় না, তার জন্য CSS প্রয়োজন হয়। CSS কি, ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে, CSS যদিও তোমাদের সিলেবাসে নাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে দৃশ্যকল্প 2 কে দৃশ্যকল্প 1 এর ক্লায়েন্ট কম্পিউটার প্রদর্শনের জন্য প্রক্রিয়াটা বর্ণনা করো। খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, হয়তো অনেকেই ধরতে পারো না এই প্রশ্নটা। বলছে দৃশ্যকল্প 2 কে দৃশ্যকল্প 1 এর
ক্লায়েন্ট কম্পিউটারের প্রদর্শনের জন্য, মানে এই জায়গায় প্রদর্শনের জন্য আমাকে কি করতে হবে, প্রক্রিয়াটা বর্ণনা করতে হবে। মানে এই জিনিসটা তুমি যদি হচ্ছে এতে প্রমাণ করতে চাও তাহলে তোমাকে কি প্রক্রিয়া করতে হবে, তোমাকে হচ্ছে প্রথমে এই যে সাইটটা মানে এই কোডটা আছে এই ওয়েব পেজটা তোমাকে ফার্স্টে ডিজাইন করতে হবে, ডিজাইন করে হচ্ছে এই পেজটা তোমাকে সার্ভারে রাখতে হবে। তারপরে যে তোমার একটা ইন্টারনেটের প্রয়োজন হবে, ইন্টারনেট দিয়ে হচ্ছে ব্রাউজারের সহযোগিতা নিয়ে তুমি হচ্ছে সার্ভার থেকে জিনিসটা অ্যাক্সেস করতে পারবা। এই যে মাত্র যে কথাগুলো বললাম এইটাই হচ্ছে তার প্রক্রিয়াগুলো আমি আবারও বলছি, তোমাকে যে কথাটা বলতে সেটা হচ্ছে এই জিনিসটা তুমি হচ্ছে দৃশ্যকল্প একে দেখতে চাবা, মানে তোমার ক্লায়েন্ট কম্পিউটারে দেখতে চাবা। তুমি যদি দেখতে চাও কিভাবে দেখবা, তোমাকে প্রথমে হচ্ছে এই ওয়েব পেজটা ডিজাইন করতে হবে, ডিজাইন করে হচ্ছে কি করতে হবে, সার্ভারে হোস্ট করতে হবে, সার্ভারে হোস্ট করার পর হচ্ছে তোমার এই ক্লায়েন্টের ওয়েব ব্রাউজার দিয়ে সার্ভারে রিকোয়েস্ট পাঠাতে হবে, দেন সার্ভার রেসপন্স তোমাকে এই জিনিসটা দেখাবে। এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে তুমি এই জিনিসটা দেখতে পারবে। জাস্ট এই জিনিসটা ব্রিফ করে বলে দিলে হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, দৃশ্যকল্প 2 ওয়েবসাইট প্রদর্শনের জন্য HTML কোড লিখো। এইটার জন্য খুবই সিম্পল একটা HTML কোড, ক্লাসে এর চেয়ে কত বড় বড় আমরা HTML কোড করছি তাই না, বলো? ফাইন, এটার জন্য যদি আমরা HTML কোডটা করি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। নামাজের সময় হয়ে যাচ্ছে, আশা করছি ক্লাসটাকে শেষ করতে পারবো কিনা। আচ্ছা 12:47 বাজে, আমি একটার মধ্যে শেষ করে দিব, আমি নামাজে যাবো তো আশা করছি হয়ে যাবে। দেখো গতে আমাকে কি করতে বলছে, এটার জন্য HTML কোড লিখতে বলছে তাই না। তো আমরা HTML কোডটা লিখে ফেলি। HTML আমি ডিরেক্ট বডিতে দিয়ে যাচ্ছি, আমি হচ্ছে যে হেডে গেলাম না। তারপরে হচ্ছে আমি টেবিল ট্যাগ নিয়ে নিলাম, এই টেবিল ট্যাগের হচ্ছে ডিফল্ট বর্ডার দিয়ে দিলাম 1। ফাইন, ঠিক আছে। আচ্ছা আমাকে কি করতে হবে, সাব মার্কস টোটাল তাই না। আচ্ছা প্রথম টেবিল রো নিলাম, প্রথম টেবিল রো এর প্রথম ডাটা কি হবে, এটাকে হেডিং দাও, যেহেতু প্রথম হেডিংটা কি, প্রথম হেডিংটা হচ্ছে সাব টেবিল হেডিং ক্লোজ। পরের টেবিল হেডিংটা কি, পরের টেবিলটা হচ্ছে মার্কস টেবিল হেডিং ক্লোজ। পরের টেবিল হেডিংটা কি, পরের টেবিল হেডিংটা হচ্ছে টোটাল টেবিল হেডিংটা ক্লোজ। ফাইনালি কি করবো, এই টেবিল রোটা ক্লোজ করে দিবা। ফাইন, পরবর্তী টেবিল রো শুরু হবে। পরবর্তী টেবিল রোতে কি আছে, বাংলা 80 230। এই যে পরবর্তী টেবিল ডাটা, প্রথম টেবিল ডাটা হচ্ছে বাংলা, টেবিল ডাটা ক্লোজ। পরের টেবিল ডাটা কি ভাই, পরের টেবিল ডাটা হচ্ছে 80, টেবিল ডাটা ক্লোজ। পরের টেবিল ডাটা কি, পরের টেবিল ডাটাতে ভাইয়া এখানে কিন্তু ভাইয়া রো স্প্যান হবে। দেখো এখানে 2-3টা রো আছে তাই না, তার মানে এখানে রো স্প্যান হবে এবং রো স্প্যানের ভ্যালু কত হবে 3। এবং এখানে অ্যালাইনটা কি হবে, সেন্টার, অ্যালাইনটা কোথায় হবে, সেন্টার, ঠিক আছে। ফাইন, এবং এখানে ডাটা কি, ডাটা হচ্ছে 230। তারপরে কি করবা, এই টেবিল ডাটাটা একটা ক্লোজ করে দিবা। ফাইনালি কি করতে হবে, এই টেবিল রো ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। এই হচ্ছে আমার 2 নম্বর টেবিল রোর কাজ। আর 3 নম্বর টেবিল রোতে শুধুমাত্র দুইটা ডাটা দিয়ে দিবা। এই যে আমার 3 নম্বর টেবিল রো, প্রথম টেবিল ডাটা কি, প্রথম টেবিল ডাটা হচ্ছে আইসিটি, টেবিল ডাটা ক্লোজ। পরের টেবিল ডাটা হচ্ছে 60, টেবিল ডাটা ক্লোজ। তারপরে কি করবা, এই টেবিল রোটাকে ক্লোজ করে দিবা। ফাইনালি টেবিল ট্যাগটাকে ক্লোজ করবা। ফাইনালি হচ্ছে বডি ট্যাগটাকে ক্লোজ করবা। ফাইনালি হচ্ছে HTML ট্যাগটাকে ক্লোজ করবো। একটু আমাকে বলো তো এই কোয়েশ্চেনটা খুব কঠিন ছিল, এতক্ষণ ধরে যে প্রবলেমগুলো আমরা সলভ করতেছি এগুলো কি আমরা ক্লাসে পড়াই নাই, এগুলো কি আমার সাজেশনে ছিল না, সবগুলাই ছিল। ঠিক আছে, দেখো আমরা পরবর্তী প্রশ্নে যাই। এবার আমরা যেটা সলভ করবো ময়মনসিংহ বোর্ডের, এটা হচ্ছে সিব্রগের আসা প্রশ্নটা খুবই মজার ছিল। বলছে কম্পাইলার কি, কম্পাইলার কাকে বলে, যেই কি করে পুরো প্রোগ্রামটা একসাথে পড়ে ফেলে এবং কোনো ভুল থাকলে একসাথে সংশোধন করে পরে এটাকে অনুবাদ করে, এটাকে বলা হয় হচ্ছে কম্পাইলার। বলছে প্রোগ্রামে কোন ধরনের এরর অনুবাদ সময়ে স্ক্রিনে প্রদর্শিত হয়, প্রোগ্রামে যে কোনো এররই স্ক্রিনে প্রদর্শিত হবে। তার মধ্যে কিছু স্পেশাল এরর আছে, যেমন মনে করো সিনট্যাক্স এরর, ঠিক আছে, সিনট্যাক্স এরর আছে, তারপরে হচ্ছে রান টাইম এরর আছে, তারপরে হচ্ছে কম্পাইলার এরর আছে, কম্পাইলার এরর আছে, তারপর হচ্ছে লজিক্যাল এরর আছে, তারপর হচ্ছে সিমেট্রিক এরর আছে, এটসেট্রা, অনেক ধরনের এরর আছে। প্রত্যেকটা এররে হওয়ার সময় কম্পাইলার কি করবে,
তার স্ক্রিনে বলবে যে এই রুটটা হচ্ছে সিনট্যাক্স এরর কোনটা। তুমি যদি হচ্ছে সেমিকোলন মিস করো, প্রোগ্রাম লিখতে গিয়ে তুমি যদি সেমিকোলন মিস করো, এটাকে বলা হবে হচ্ছে সিনট্যাক্স এরর, বা হচ্ছে কমা মিস করো, কমা না দাও, এটাকে বলা হবে হচ্ছে সিনট্যাক্স এরর। রান টাইম এরর কোনটা? রান টাইম এরর হচ্ছে, মনে করো তুমি প্রোগ্রাম ঠিকঠাক লিখছো, মনে করো তুমি এরকম একটা প্রোগ্রাম লিখছো, ইআই ইকুয়াল হচ্ছে বি, সরি ইআই ইকুয়াল মনে করো হচ্ছে 10 আর বি ইকুয়াল 0। তুমি একটা এক্সপ্রেশন দিলা যে এ ভাগ বি, মানে হচ্ছে এ এর ভ্যালু 10, বি এর ভ্যালু 0। আমরা কি কোনো একটা ভ্যালুকে 0 দিয়ে ভাগ করতে পারি না? এটাকে বলা হচ্ছে রান টাইম এরর। তোমার প্রোগ্রাম ঠিকঠাক আছে কিন্তু সে কোনো আউটপুট দিবে না, কারণ 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। এটাকে বলা হচ্ছে রান টাইম এরর। কম্পাইলার এরর কোনটা? কম্পাইলার এরর হচ্ছে যদি কম্পাইল যদি নিচে কোনো হচ্ছে এরর ধরে, যেমন মনে করো তুমি লিখতা হচ্ছে এরকম প্রিন্ট ফাংশন, হ্যাঁ, তুমি এটা পরিবর্তে লিখে ফেলছো হচ্ছে বানান ভুল করছো, মানে হচ্ছে আইটাকে পরে দিছো, এনটা আগে লিখছো, এটাকে বলা হচ্ছে কম্পাইলার এরর। তারপর হচ্ছে লজিক্যাল এরর, মনে করো তুমি লিখলো হচ্ছে এরকম এ ইকুয়াল ইকুয়াল বি, তুমি লিখে ফেলছো যে আগে আঠার দেন বি, এটাকে বলা হচ্ছে লজিক্যাল এরর। ঠিক আছে, এই টাইপের এরর গুলা কম্পিউটার হচ্ছে স্ক্রিনে প্রদর্শিত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে দৃশ্যকল্প 1 এ পি এর মান 5, কিউ এর মান 6 হলে প্রোগ্রামটার ফলাফল কি হবে ব্যাখ্যা করো। খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল, খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, দেখো একটু কোশ্চেনটা দেখো, আমরা সলভ করি। প্রোগ্রামটা একটু ভালো করে খেয়াল করো, জাস্ট এই জিনিসটা খেয়াল করো, যে এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে হবে। বলছে টি ইকুয়াল পি আর পি ইকুয়াল কিউ আর কিউ ইকুয়াল টি। জাস্ট এই জিনিসটা বুঝো, তাহলে তুমি হচ্ছে প্রোগ্রামটা বুঝে যাবা। আমাকে বলছে পি এর মান কত? 6, তাহলে পি এর মান এখানে কত হবে? পি এর মান কত হবে? 6। পি এর মান কত বলছে? পি এর মান 6, তাহলে পি এর জায়গায় 6 বসায় দাও। ঠিক আছে, আর কিউ এর মান কত বলছে? কিউ এর মান বলছে কত? সরি পি এর মান বলছে হচ্ছে 5। পি এর মান কত বলছে? পি এর মান হচ্ছে 5 আর কিউ এর মান হচ্ছে 6। তাহলে এইখানে কিউ এর মান কত হবে? দেখো টি এর মান কত? 5, তাহলে টি এর মান 5, এখানে টি এর মান 5 বসায় দাও। তাহলে আমাকে বলছে যে আউটপুটটা কিরকম হবে, তাহলে আউটপুটটা হবে হচ্ছে এইরকম, টি এর মান হবে কত? 5, পি এর মান হবে 6, কিউ এর মান হবে হচ্ছে 5। মানে তুমি ইনপুট দিছিলে পি এর মান পিউ, কিউ এর মান 6, এটা তুমি ইনপুট দিছিলে, কিন্তু আউটপুটে পি এর মান হয়ে যাবে 6 আর কিউ এর মান হচ্ছে 5। এইটাই হচ্ছে ভাই তোমার ফলাফল বিশ্লেষণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, দৃশ্যকল্প 2 এর ফ্লো চার্টের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখো। ভাই এই টাইপের প্রোগ্রাম ক্লাসে কতগুলা করছো, তার কোনো ইয়াত্তা আছে বলো? কত আমি নিজেই করেছি, তোমরা নিজেরাই করছো। এই যে এই টাইপের প্রবলেম গুলা দেখো, আমরা এটার জন্য সি ভাষায় প্রোগ্রামটা লিখে ফেলি। দেখো আমাদের মেইন ফাংশন থেকে প্রোগ্রামটা শুরু হবে। ইন্টিজার কি নামে ভেরিয়েবল আছে? এস নামে একটা ভেরিয়েবল আছে, আই নামে একটা ভেরিয়েবল আছে। এটা কিন্তু ভাই তোমাকে মেনশন করে না যে কোন লুপ দিয়ে করবো, তুমি যে কোনো লুপ দিয়ে করতে পারো। ঠিক আছে, তার মানে আই নামে একটা ভেরিয়েবল নিলাম। আর কি লাগবে? আর কিছু লাগবে না। ফাইন, এবার তুমি কি করতে হবে? এন এর মানটা স্ক্যান করে, এন নামে একটা ভেরিয়েবল আছে, এন এর মানটা তুমি স্ক্যান করে নিয়ে নাও। যদি হচ্ছে এরা এন এর মান স্ক্যান করে নাই, ভুল করছে, এন এর মান স্ক্যান করা হয়ে গেল। এবার তুমি লুপটা চালায় দাও। লুপ কত থেকে শুরু হবে? এই দেখো লুপ ভাইয়া 2 থেকে শুরু হয়েছে। কত পর্যন্ত চলবে? লুপ এন পর্যন্ত চলবে। প্রতিবার ইনক্রিমেন্ট কত হচ্ছে? 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে। ভালো কথা। প্রতিবার কি করতে হবে? এই সামের সাথে, এই যে দেখো বলে দিয়েছে সামের সাথে প্রতিবার আই ইন্টু আই গুণ করতে হবে। ঠিক আছে, ফাইনালি কি করতে হবে? এস এর মানটা প্রিন্ট করে দিতে হবে। এই হচ্ছে ভাইয়া তোমার সি প্রোগ্রাম। এইগুলা কি ভাই ক্লাসে করো নাই? প্রশ্ন কঠিন হয়েছে বলে চিল্লাচ্ছ, এই কথা বললে আমাকে সবাই গালি দিবা। ভাই আপনি তো টিচার, আপনি তো এগুলো পারেন, এই সহজ। ভাই কোশ্চেন এই যে আমি সলভ করতেছি, দেখো কোন জিনিসটা ক্লাসে তোমাদেরকে পড়াই নাই, কোন জিনিসটা সাজেশনে ছিল না, কোন জিনিসটা লেকচার স্লাইডে ছিল না, বলো কোন জিনিসটা পড়ানো নাই? তবে হ্যাঁ, এই যে যেমন দেখো যে খ নাম্বার যে এখানে প্রশ্নটা আছে ইউরোর, এটা পড়ানো হয়নি। তোমরা হয়তো এই জিনিসগুলো দেখে একটু ঘাবড়াই গেছো। ঠিক আছে, কিন্তু বাকিগুলো দেখো খুবই সিম্পল। লাস্ট এটা আমরা একটু দ্রুত সলভ করে ফেলি। এখানে দেখো প্রথম প্রশ্ন বলছে এক্সপ্রেশন কি। এক্সপ্রেশন কি ভাই? এই যে তুমি লিখতেছো এ প্লাস বি, এটা একটা এক্সপ্রেশন। তুমি লিখতেছো হচ্ছে এ পার্সেন্ট বি, এটা একটা এক্সপ্রেশন। তুমি লিখতেছো এ গ্রেটার দেন বি, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। এগুলোকে বলা হয়েছে প্রোগ্রামিং এ এক্সপ্রেশন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে ধ্রুবক ঘোষণার নিয়ম ব্যাখ্যা করো। ভাই আমরা ধ্রুবক 2 ভাবে ঘোষণা করতে পারি। আমি ক্লাসে এটা পড়াইছিলাম। আমরা কনস্ট্যান্ট 2 ভাবে ঘোষণা করি। আমি এটা পড়াইছিলাম কোথায় জানো? এই ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য করণে আমার সাজেশনে এই জিনিসটা খুব সুন্দর করে দেওয়া আছে খ নাম্বার প্রশ্নে, যে ভেরিয়েবল আর কনস্ট্যান্ট এক নয়, কথাটা ব্যাখ্যা করো। এইভাবে ছিল।
এখানে বলছে ধ্রুবক মানে হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট আমরা দুই ভাবে ঘোষণা করতে পারি, একটা হচ্ছে কনস্ট কিওয়ার্ড দিয়ে, আরেকটা হচ্ছে ডিফাইন দিয়ে। এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হচ্ছে প্রি প্রিপারেশন প্রসেসর। ঠিক আছে, আমরা এই দুই ভাবে হচ্ছে আমরা ভেরিয়েবল, কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। কি কি দিয়ে? কনস্ট কিওয়ার্ড দিয়ে আর হচ্ছে ডিফাইন দিয়ে। কনস্ট কিওয়ার্ড দিয়ে কিভাবে করি? মনে করো তুমি একটা প্রোগ্রাম লিখতেছো, হ্যাঁ, মেইন ফাংশন থেকে প্রোগ্রাম শুরু করছো, এখানে হ্যাঁ শাটার ফাইল দিলা, তারপরে এখানে হচ্ছে যে কনস্ট একটা কিওয়ার্ড নিলা, ইন্টিজার ডাটা টাইপ নিলা, এক্স একটা ভেরিয়েবল নিলা, এটার ভ্যালু মনে করে বলে দিলা 10। তখন এটা কিন্তু ভাইয়া এই ভ্যালুটা কিন্তু তখন হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার হবে, মানে হচ্ছে এই ভ্যালুটা প্রোগ্রামের কোথাও কখনো চেঞ্জ হবে না, তুমি চাইলে চেঞ্জ করতে পারবে না, কারণ এটা তুমি কনস্ট্যান্ট হচ্ছে এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ডাটা টাইপ দেই, ভেরিয়েবলের নাম দেই, ভ্যালু দেই, কিন্তু তার আগে তুমি যদি কনস্ট এই কিওয়ার্ডটা ব্যবহার করো তখন এটা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার হবে। আর আমরা ডিফাইন দিয়ে কিভাবে ডিক্লেয়ার করি? তুমি যদি হচ্ছে হেডার ফাইল লিখো না, হেডার ফাইল, এই হেডার ফাইল পরে যদি তুমি হচ্ছে ডিফাইন দিয়ে কোনো একটা ভ্যালু বলে দাও, যেমন মনে করো তো পায়ার মান 3.1416, তখন এটা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার হবে। কত বুঝতে পারছি? এই দুই ভাবে হচ্ছে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি। তুমি হচ্ছে শুরুতে কিভাবে ডিক্লেয়ার করবা জানো? যে শুরুতে আমরা লিখি না ইনক্লুড, নাম্বারটা যদি ঋণাত্মক হয় ব্লু প্রিন্ট করো, নাম্বারটা যদি জোর এবং ঋণাত্মক দুইটাই হয় তাহলে গ্রিন প্রিন্ট করো, কোনো কিছু না হলে ব্ল্যাক প্রিন্ট করো। খুবই সিম্পল একটা ফ্লো চার্ট। দেখো আমরা করে ফেলি, স্টার্ট, তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা নাম্বার ইনপুট নিতে হবে, যে নাম্বারটা আমি চেক দিব, ফাইন। এবার আমি কন্ডিশন দিব, একটু ভালো করে কন্ডিশনটা চেক করো। তোমরা তিনটা নাম্বারের মধ্যে বড় নাম্বারের জন্য ফ্লোচার্ট পড়ো নাই, সেম টাইপের ফ্লোচার্ট। তুমি প্রথম কন্ডিশন চেক দিবা, যদি এই নাম্বারটা কি হয়, জোর বলছে, জোর আমরা কেমনে চেক দিই? যদি 2 দিয়ে ভাগ যায়, যদি এটা কি হয়, ইয়েস হয়, যদি এটা ইয়েস হয় তাহলে কি প্রিন্ট করবে? কি প্রিন্ট করবে বলো তো? জোর হলে কি প্রিন্ট করবে? রেড, রেড প্রিন্ট করবে। আর যদি এটা নো হয় তাহলে আবার আরেকটা কন্ডিশন দিবে। পরবর্তী কন্ডিশন কি? পরবর্তী কন্ডিশন হচ্ছে এটা যদি নেগেটিভ হয়, মানে 0-র চেয়ে ছোট হয়। নেগেটিভ হবে মানে কি? ঋণাত্মক মানে কি? 0-র চেয়ে ছোট। যদি 0-র চেয়ে ছোট হয় মানে হচ্ছে ইয়েস হয়, তাহলে কি প্রিন্ট করবে? তাহলে কি প্রিন্ট করবে? 0-র চেয়ে ছোট হলে ব্লু প্রিন্ট করবে। আবার কন্ডিশন যদি এটা নো হয়, আবার কন্ডিশন কি? পরবর্তী কন্ডিশন কি? পরবর্তী কন্ডিশন হচ্ছে, আচ্ছা এটা আমি একটু ছোট করে লিখি, নাহলে আমি এখানে এক লাইনে লিখতে পারবো না, এটা একটু আমি ছোট করে লিখি। স্টার্ট, এই যে আমরা ইনপুট নিলাম, কন্ডিশন দিলাম, যদি এই নাম্বারটা কি হয়, 2 দিয়ে ভাগ যায়, যদি এটা ইয়েস হয় তাহলে কি প্রিন্ট করবে? তাহলে প্রিন্ট করবে হচ্ছে রেড। আর যদি এটা নো হয় তাহলে আবার কন্ডিশন দিবে। পরবর্তী কন্ডিশন কি? যদি এটা ঋণাত্মক হয় মানে 0-র চেয়ে ছোট হয়, এটা ইয়েস হয় তাহলে কি প্রিন্ট করবে? তাহলে প্রিন্ট করবে হচ্ছে ব্লু। আবার কন্ডিশন দিবে, পরবর্তী কন্ডিশনটা একটু বড়। পরবর্তী কন্ডিশন হচ্ছে দুইটাই, যদি এটা 0 হয় এবং এটা যদি ঋণাত্মক হয়, দুইটা কন্ডিশন, জোর এবং ঋণাত্মক। 0 হলে ঋণাত্মক হলে তাহলে কি প্রিন্ট করবে? জোর এবং ঋণাত্মক হলে প্রিন্ট করবে হচ্ছে গ্রিন। আর যদি কোনো কন্ডিশন না মানে তাহলে এখানে আর কন্ডিশন দেওয়ার দরকার নাই, এখানে তুমি ডিরেক্ট বলে দিবে, তাহলে কি প্রিন্ট করবে? তাহলে প্রিন্ট করবে হচ্ছে ব্ল্যাক। তারপর হচ্ছে প্রোগ্রামটা একটা জায়গায় এনে যোগ করে দিবা। এই হচ্ছে ভাইয়া স্টপ। এই হচ্ছে ভাইয়া সি প্রোগ্রাম, সরি ফ্লো চার্ট। এবার বলছে এটা সি প্রোগ্রাম লেখার জন্য তুমি যদি ভাই এটার লিখতে পারো, ফ্লো চার্ট লিখতে পারো, তাহলে সি প্রোগ্রাম তুমি লিখতে পারবো। আমি সি প্রোগ্রামটা লিখে দিই, দেখো সি প্রোগ্রামটা আমি এই পাশে লিখে দিই। আমরা হেডার ফাইল ডিক্লেয়ার করে ফেললাম, মেইন ফাংশন বাই নিয়ে নিলাম, এর নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এই মানটা স্ক্যান করে ফেললাম, ফাইন। এবার আমি কন্ডিশন দেব, যদি n 2 দিয়ে ভাগ যায়, যদি 0 হয় তাহলে কি প্রিন্ট করবে? তাহলে জানি কি প্রিন্ট করবে বলছিল, তাহলে কি প্রিন্ট করবে? রেড। তাহলে কি প্রিন্ট করবে? রেড। আর যদি এলস ইফ ঋণাত্মক হয় মানে 0-র চেয়ে ছোট হয় তাহলে কি প্রিন্ট করবে? ব্লু। এলস ইফ আরেকটা কন্ডিশন, পরবর্তী কন্ডিশন কি? যদি এটা 2 দিয়ে ভাগ যায় মানে জোর হয় এবং এটা যদি 0-র চেয়ে ছোট হয় তাহলে কি প্রিন্ট করবে? তাহলে প্রিন্ট করবে হচ্ছে কি জানি, গ্রিন।
আর যদি কোনো কিছু না হয় এলস এলস আর কন্ডিশন দেওয়ার দরকার নাই, তাহলে কি প্রিন্ট করবে? তাহলে প্রিন্ট করবে হচ্ছে ব্ল্যাক। ভাই এগুলা ক্লাসে কত করানো হয়েছে। হ্যাঁ এই হচ্ছে ভাই তোমাদের। বলো এবার ময়মনসিংহ বোর্ডের কোশ্চেন কি কঠিন ছিল? তো আমি সলভ করে দিয়ে দিলাম। বলো তোমরা নিজেরাই বলো এবার, ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন কি কঠিন ছিল? হ্যাঁ, তবে কিছু ক এবং হচ্ছে কিছু খ একটু হচ্ছে যেগুলো পড়ানো হয়নি এগুলো থেকে আসছে। বাকি গ ঘ বা হচ্ছে এগুলো কিন্তু ভাইয়া আমি যে সলভ করে দিলাম, ভাইয়া বলো ক্লাসে এগুলো করানো হয়নি? অবশ্যই করানো হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এইচএসসি 26 এবং হচ্ছে 27 যারা আছে আমাদের কোর্সে দ্রুত ভর্তি হয়ে যাও। কোর্স ফি এখন অফারে ভর্তি চলতেছে, 300 টাকা দিয়ে ভর্তি যেতে পারবা। 20 তারিখের পরে ভর্তি হলে কিন্তু ভাইয়া কোর্স ফি বেড়ে যাবে, তখন 500 টাকা দিয়ে ভর্তি হবে। আল্লাহ হাফেজ সবাইকে।